নমস্কার, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত। আমি জব্বার আলী, আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি 5 নম্বর রায়গঞ্জ লোকসভা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ইসলামপুর কাউন্টিং ভেন্যুতে। আপনাদের জানিয়ে দিই, গতকাল রাতেই আমরা কিন্তু গোটা যে কাউন্টিং ভেন্যু আছে, চার্জের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে ব্যবস্থাপনা, সেই বিষয়ে আপনাদের অবগত করেছিলাম। আপনাদের জানিয়ে দিই, নিরাপত্তার আঁটোসাঁটো বেষ্টনীতে রীতিমতো কিন্তু শুরু হয়েছে কাউন্টিং প্রক্রিয়ার যে প্রাথমিক পর্যায়ের কাজ, অর্থাৎ কাউন্টিং এজেন্টদের প্রবেশ থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীদের প্রবেশ থেকে শুরু করে আধিকারিকদের প্রবেশ। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস জোট এবং তার পাশাপাশি বিজেপির যারা হচ্ছে কাউন্টিং এজেন্ট, তারা কিন্তু লম্বা সারিতে দাঁড়িয়ে এই মুহূর্তে তাদের আইডেন্টিটি ভেরিফিকেশনের পরে তারা কিন্তু সেই কাউন্টিং ভেন্যুতে প্রবেশ করছেন। আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব, একদিকে যেমন একদম কড়া নিরাপত্তা পুলিশি ব্যবস্থার মধ্যে দিয়ে যেমন হচ্ছে বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাপনা, এবং তার পাশাপাশি অবশ্যই যারা হচ্ছে এখানে অ্যাপ্লাই করে আসছেন তাদেরকে ঢোকানোর ব্যবস্থা, এবং তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যারা কর্মী সমর্থক বসবেন তাদেরকে হচ্ছে বসার জন্য যেমন 3টি আলাদা শিবির রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 3 ডিস্টেন্সে, একদিকে আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রথম দিকে তৃণমূল কংগ্রেসের শিবির, তারপরে বিজেপির জন্য, এবং তারপরে হচ্ছে বাম কংগ্রেসের জন্য কিন্তু 3টি শিবির 3 জায়গায় করা হয়েছে। অবশ্যই ইসলামপুর আইটিআই যেটা রয়েছে সেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার সভাপতি রাজকে দেখাতে বলবো, সেখানে কিন্তু বাম কংগ্রেস জোটের, এবং তারপর একদম আইটিআই কলেজের সামনের দিকে হচ্ছে কিছুটা দূরত্বে, প্রায় 100 মিটার দূরত্বে বিজেপির কর্মী সমর্থকদের জন্য শিবির, এবং তার পাশাপাশি অবশ্যই তৃণমূল কংগ্রেসের হচ্ছে যে শিবির সেটা হচ্ছে রাখা হয়েছে। সেখানে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব, ডিএসপি পদমর্যাদার সমস্ত আধিকারিককে কিন্তু একদম এন্ট্রি পয়েন্টেই হচ্ছে সেখানে নিয়োজিত বা ডেপুট করা হয়েছে। এবং তার পাশাপাশি যেটা জানাবো সেখানে সেটা হচ্ছে এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, যে খোদ আইসি কিন্তু এই মুহূর্তে যে কাউন্টিং এজেন্টরা রয়েছেন সেখানে ইসলামপুর থানার আইসি থেকে শুরু করে তৎপদমর্যাদার এবং ডিএসপি পদমর্যাদার আধিকারিকরা কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে তারা প্রবেশ করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী, বিজেপি প্রার্থী ছিলেন কার্তিক চন্দ্র হচ্ছে পাল, তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন এই কাউন্টিং হচ্ছে ভেন্যুতে। আমরা তার সঙ্গে কথা বলবো। কার্তিকদা, প্রথমত সুপ্রভাত। এই মুহূর্তে কাউন্টিং প্রক্রিয়ার প্রথম পার্ট শুরু হয়েছে, কাউন্টিং এজেন্টরা ঢুকছে, কি বলবেন? সরকারি নিয়ম যে বিধিনিষেধ রয়েছে সেইভাবেই কাউন্টিং এজেন্টরা ঢুকছে। আমিও এখানে রয়েছি আপাতত এই সাব ডিভিশনে, এখন আমিও ভেতরে ঢুকবো। বললাম অনেক প্রতিবন্ধকতা রয়েছে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে যে একদম নির্জলা থাকতে হবে কাউন্টিং পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত। পাশাপাশি স্পেসিফিক কিছু পার্সন ছাড়া প্রত্যেকের কাছে কিন্তু কোনো প্রকারের মোবাইল বা গেজেট বা ইলেকট্রনিক গেজেট ইত্যাদি থাকবে না। কিভাবে দেখছেন এই যে নিরাপত্তা ব্যবস্থা কাউন্টিংয়ের ক্ষেত্রে, কি মনে করছেন? না, আমরা অবশ্যই ইসিআর যে গাইডলাইন আছে সেটা মেনে চলবো। আর বিজেপি কর্মীরা সক্রিয়ই রয়েছে, তাদের মোটামুটি একদিন না খেলেও কোনো অসুবিধা নেই। বাকি যেটা সরকারি গাইডলাইন আছে সেটা ঠিকই আছে। আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে ইসিআর কাছে বা যারা অ্যাডমিনিস্ট্রেশন আছেন, ফ্রি অ্যান্ড ফেয়ার কাউন্টিং আমরা চাই। 2019 সালে 303 সিট নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল, আপনি বিজেপি প্রার্থী ছিলেন 5 নম্বর লোকসভা কেন্দ্রে। কি মনে হচ্ছে এখনো পর্যন্ত কাউন্টিং শুরু হয়নি, কিন্তু আজ সকাল থেকে কাউন্টিং শুরু, মঙ্গলবার, কাদের মঙ্গল হবে, কি মঙ্গল হবে, কতটা মঙ্গল হবে, কি মনে করছেন? একদম মোদিজি নিশ্চিত, আর 400 পার হচ্ছে। থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম 5 নম্বর লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন কার্তিক পাল, পাশাপাশি আপনারা দেখছেন এই মুহূর্তে বাম কংগ্রেসের যারা হচ্ছে কাউন্টিং এজেন্ট রয়েছেন, এই মুহূর্তে তাদের যে হচ্ছে জেলা নেতৃত্ব রয়েছেন। এই মুহূর্তে আমরা গৌতম বর্মন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। গৌতম বাবু, একদম নিরাপত্তার আঁটোসাঁটো বেষ্টনীতে কাউন্টিং প্রক্রিয়া শুরু হবে, কয়েক মিনিট পরেই হয়তো আপনার কাউন্টিং হলে ঢুকবেন, কিন্তু এই মুহূর্তে লম্বা লাইন দেখা যাচ্ছে। সকালবেলা বৃষ্টি বিধৌত হয়েছে ইসলামপুর এই কাউন্টিং এরিয়া, কি বলবেন? আগে থেকেই বলা হয়েছিল ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা 3টে জায়গায় চেকিং হবে, ঠিকই আছে এখনো পর্যন্ত। এরপরে দেখা যাক। আমরা আমাদের কাউন্টিং এজেন্টদেরকে যথেষ্ট আমরা সবটা বলে তাদের ট্রেনিং করেই ঢুকিয়েছি, এবং শেষ মেশিন গোনা অবধি আমাদের কাউন্টিং এজেন্টরা দৃঢ়তার সাথে থাকবে, এবং বাইরেও আমাদের যে শিবির থাকবে সেখানে আমাদের নেতৃত্বরা, কর্মীরা, সমর্থকরা তারা উপস্থিত থাকবে। সবসময় দেখা যায় কাউন্টিং হল, সেখান থেকে ঘোষণা হওয়ার পরে একটা উচ্ছ্বাস থাকে, এবং সেখানে সেই উচ্ছ্বাস কখনো কখনো দেখা যায় যে একটা অপ্রীতিকর পরিস্থিতির দিকে গড়িয়ে যায়। একদম দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসাবে তাদের কাছে, কর্মীদের কাছে কি আবেদন থাকবে আপনার? একেবারে দেখুন, আমরা বামপন্থীরা তো সবসময় শৃঙ্খলার ব্যাপারে আমরা সচেতন থাকি। আমাদের কর্মী সমর্থক সকলের কাছে সেভাবেই নির্দেশ দেওয়া হয়েছে বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে। রেজাল্ট যাই হোক না কেন, অতি উচ্ছ্বাস না বা হতাশা
কোনো তো বিষয় নেই, আমাদের পজিটিভ রেজাল্ট হলেও অতি উচ্ছ্বাসের কোনো ব্যাপার নেই। আমরা দায়িত্বশীল এবং সেক্ষেত্রে হচ্ছে শৃঙ্খলা রক্ষা তো আমরা করবই, এবং আমাদের আশা থাকবে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তারা তাদের দল, তাদের কর্মী সমর্থকদের সেই বিষয়টা বোঝাবেন, এবং বিগত দিনের যে সমস্ত নির্বাচনগুলোর যা অভিজ্ঞতা সেরকমটা না হওয়াই কাম্য। হ্যাঁ, এই জায়গাটা জিজ্ঞেস করব, পোস্ট পোল বা পোস্ট হচ্ছে রেজাল্ট ভায়োলেন্স পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটা বলা চলে হচ্ছে তকমা হয়ে গেছিল বেশ কিছুদিনের আগের যে নির্বাচনগুলো, সেখানে অবশ্যই যে কোনো পার্টি রাজনৈতিক দলের কর্মী হোক বা যে কোনো পরিবারের সদস্যের মৃত্যুটা সত্যিই কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। কতটা সংযত থাকা উচিত, বিশেষ করে গ্রাউন্ড লেভেলে যারা হচ্ছে পার্টি ওয়ার্কাররা বিভিন্ন রাজনৈতিক দলের কাজ করেন? নিশ্চিতভাবে প্রত্যেকটা জীবন হচ্ছে অমূল্য, প্রত্যেকটা জীবনের হচ্ছে দাম আছে। সেক্ষেত্রে কর্মী সমর্থকদের বোঝা উচিত, এবং আসলে নেতৃত্বকে দায়িত্বশীল হতে হয়। না, নেতৃত্ব যদি দায়িত্বশীল হয় কর্মী সমর্থকদেরকে সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হয়। এখন নেতৃত্বরা অনেক সময় আমরা লক্ষ্য করেছি যে কিছু রাজনৈতিক দলের নেতৃত্বরা অনেক সময় এমন ধরনের মন্তব্য বা উস্কানিমূলক মন্তব্য করে বসেন। আমি সেদিন পিস মিটিংয়েও দেখলাম এমন একজন শাসক দলের একজন নেতৃত্বের পক্ষ থেকে ইসলামপুর থানার পিস মিটিংয়েও এমন একটা কথা বলা হলো। এই ধরনের মন্তব্য করা উচিত না। তাতে নেতৃত্বরা যদি একটা স্লিপ অফ টাং হলেও তার ফলাফল ভয়ঙ্কর হতে পারে, কর্মী সমর্থকদের কাছে এমন বার্তা যেতে পারে যার ফলে তারা শৃঙ্খলাটা ভঙ্গ করতে পারে। সবার কাছে আবেদন থাকবে, সব রাজনৈতিক দলের কর্মী, আমরা উত্তর দিনাজপুর জেলাবাসী, ইসলামপুরবাসী, এখানে আজকে কাউন্টিং হচ্ছে, এখানে রেজাল্ট যাই হোক না কেন আমরা সবাই সুন্দর পরিবেশে থাকবো, এটাই সবার কাছে আবেদন এবং এটাই কাম্য। ধন্যবাদ। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কাউন্টিং এজেন্ট, তারা কিন্তু এই মুহূর্তে সেই কাউন্টিং এজেন্টের যে এন্ট্রি জায়গা আছে সেই এন্ট্রি জায়গাতে কিন্তু রীতিমতো দাঁড়িয়ে পড়েছেন। আপনারা দেখছেন এই মুহূর্তে যে চিত্র আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যারা হচ্ছে কাউন্টিং এজেন্ট তারাও আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রির জন্য 5টি পয়েন্ট করা হয়েছে। প্রত্যেকটি একদম এন্ট্রি পয়েন্টে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন রাজনৈতিক দলের যারা কাউন্টিং এজেন্ট আছেন তারা কিন্তু এই মুহূর্তে সারিবদ্ধভাবে ঢুকছেন। সেক্ষেত্রে তাদেরকে যে বিষয়টা জানানোর চেষ্টা করব, তাদের আই কার্ড থেকে শুরু করে নির্দিষ্ট যে ফর্ম, সেই ফর্ম, এবং অবশ্যই যে বিষয়টা জানানোর চেষ্টা করব সেই ফর্মের সাথে সাথে কিন্তু আর অন্য কোনো সামগ্রী, সেই সামগ্রী কিন্তু নিয়ে তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি বাইরে থেকে কোনো খাবার বা কোনো জল সেগুলো কিন্তু তারা ভেতরে নিয়ে গিয়ে প্রবেশ করতে পারবেন না, এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে হচ্ছে দেওয়া হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে রাজ্য সরকার এর পক্ষ বা বলা চলে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা হচ্ছে ডিএ গেটিং রয়েছেন তারাও কিন্তু কাউন্টিং এজেন্ট হিসাবে থাকতে পারবেন না, এমনটাই আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে লম্বা সে লাইন কিন্তু পড়েছে, যদিও 5টি এন্ট্রি পয়েন্ট করা হয়েছে কিন্তু সেখানে লোকের ভিড় বা বলা চলে কাউন্টিং এজেন্টের ভিড় কিন্তু যথেষ্টই বেশি। আমরা অবশ্যই চারিপার্শ্বের যে পারিপার্শ্বিক যে পরিবেশ এবং সেই সঙ্গে নিরাপত্তার যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং অবশ্যই অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্বরা যারা আছেন, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের যারা আছেন তারও বক্তব্য আমরা তাদেরও নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকেই কিন্তু একদম তাদের যে কাউন্টিং এজেন্টরা রয়েছেন, দলীয় কর্মীরা রয়েছেন, তাদের সঙ্গে কিন্তু সমস্ত আলাপ আলোচনা সেরে নিয়ে তাদেরকে ভেতরে প্রবেশ করানোর চেষ্টা করছেন। এই মুহূর্তে বাম কংগ্রেস জোটের যিনি নেতৃত্ব আছেন এখানে, অবশ্যই প্রত্যেকের কাছে পরিচিত মিক স্বপন গ্রহণী রয়েছেন। স্বপনদা, এর আগে পিস মিটিং হয়েছে থানাতে, সব সময় হয়ে থাকে, কিন্তু দেখা যায় যে পোস্ট পোল বা পোস্ট রেজাল্ট সামান্য কোনো স্লিপ অফ টাঙের কারণে একটা বিপত্তিকর পরিস্থিতি বা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়, কি বলবেন? বিষয়টা হচ্ছে নির্বাচনে শাসক দলের ভূমিকাটা চিরকালই অ্যাগ্রেসিভ, কারণ আমাদের অতীতের অভিজ্ঞতা হচ্ছে যে নির্বাচনের পরবর্তী সময় তারা বিভিন্ন জায়গায় আক্রমণ সংগঠিত করে এবং সেই আক্রমণের আশঙ্কা এখনও উড়িয়ে দেওয়া যায় না। গত পঞ্চায়েত নির্বাচনের সময় পরবর্তী সময় আমরা লক্ষ্য করেছি যে চোপড়া এবং বিভিন্ন এলাকায়, ইসলামপুরের বিভিন্ন গঞ্জেয় এলাকায় সাধারণ যারা বামপন্থী সমর্থক দলই বা বিরোধী যারা, তাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। শুধু নয়, তাদের রুটি রুজির উপরও আক্রমণ হয়েছে। বিশেষ করে চোপড়া ব্লক এলাকার যারা ছোট ছোট চা বাগানের 2 একর 3 একর 4 একরের মালিক, তাদের বাগানে কাজ বন্ধ করে দেওয়া, বাধা সৃষ্টি করা ইত্যাদি হয়েছে। ফলে হচ্ছে বর্তমান আমাদের রাজ্যে যে সরকার আছে সেই সরকারের অ্যাটিটিউডটা হচ্ছে সবসময় অ্যাগ্রেসিভ, এবং ওরা কোনোভাবেই হচ্ছে
যে ওরা মানে হেরে যাবে এটা ওরা মেনে নিতে পারে না। ফলে হচ্ছে যদি রেজাল্ট একটু বিপরীত হয় তাহলে তো আক্রমণটাকে ওরা তীব্র করে, আর যদি দেখা যায় তারা তাদের আশঙ্কা অনুযায়ী তারা কোনোভাবে জিতে যায় তাহলে ওরা আক্রমণটা করে, এবং সেটা হচ্ছে বিভিন্ন এলাকা বিশেষে এবং কর্মী সংগঠক হিসাবে তাদের উপর আক্রমণটা করে এবং তাদের বিশেষ করে রাস্তায় চলতি, বাড়িতে যাতায়াত করা ইত্যাদি ক্ষেত্রে তারা বাধা সৃষ্টি করে। ফলে হচ্ছে পোস্টফল একটা আশঙ্কা থেকে যায়, কারণ নির্বাচনের সময়তে যেভাবে বুথগুলোতে তারা এজেন্টদের বসতে দেয়নি, মারধর করেছে, ক্যান্ডিডেটদের ওপর আক্রমণ করেছে, ফলে এই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না। আপনার পোস্টফল যে সিচুয়েশন যে একটা খারাপ জায়গায় যাবে না এইটা অন্তত আমরা ভাবি না, কারণ হচ্ছে যে খারাপ জায়গায় যাওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে, কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি দিশাহারা হয়ে গেছেন, তার বক্তব্যের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পেয়েছে। বিশেষ করে গোটা দেশে যে এই ইন্ডিয়া জোট তাদের যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেই জন্য ওরা একটা আশঙ্কা আছে। সুতরাং আমরাও আশঙ্কা করছি যে আমাদের জেলাতেও বিভিন্ন জায়গাতে একটা অশান্তির বাতাবরণ তৈরি করবার জন্য তারা তৎপর হবে, কারণ তাদের লক্ষ্যটাই হচ্ছে আগামী 26-এ যে নির্বাচন হবে বিধানসভা, সেটাকে নিয়ে ওরা হচ্ছে এই নির্বাচনটাকে ওরা দেখছে, ফলে এটা সম্ভাবনাটা আছে। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে, দায়িত্বশীল নেতৃত্ব হিসাবে কি মনে করছেন মানুষকে কতটা সংযত, কর্মীরা বিশেষ করে যারা হচ্ছে গ্রাউন্ড লেভেলে কাজ করে সমস্ত রাজনৈতিক দলের, তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আমার সমস্ত রাজনৈতিক দলের কাছে আবেদন যে এটা গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন হয়, নির্বাচনে জয় পরাজয় আছে, ফলে নির্বাচনের পরবর্তী সময়ে যাতে করে সমস্ত যারা রাজনৈতিক দলের কর্মী আছে, সে যারা দক্ষিণপন্থী হোক আর বামপন্থী হোক, সবার কাছে আমাদের আবেদন যে নির্বাচন সমাপ্তর পর যাতে সুস্থ পরিবেশ এবং বাতাবরণ থাকে, যাতে করে একটা শান্তির পরিবেশ থাকে, সেটার জন্য আমরা আহ্বান জানাবো যে সমস্ত দায়িত্বশীল যারা রাজনৈতিক দলের নেতৃত্ব তারা এই বিষয়টাতে নিয়ে গুরুত্ব দিয়ে তারা তাদের দলীয় কর্মীদেরকে নিয়ন্ত্রণে রাখবেন, এটাই আমরা আশা করি। শেষ প্রশ্ন, লড়াই এখানে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে ত্রিমুখী, তার কারণ তৃণমূল কংগ্রেস রয়েছে, এখানে শাসক দলের প্রার্থী রয়েছে, এখানে হচ্ছে বিজেপির প্রার্থী রয়েছে এবং একদম মহাজোট বলা চলে বা বলা চলে বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী রয়েছে। কি মনে করছেন কি হতে পারে ফলাফল, কোন দিকে এগোবে? ফলাফল তো আমরা আশা করছি যে বাম কংগ্রেস জোটের যে প্রার্থী আছে তিনি একটা তীব্র লড়াইয়ের মধ্যে দিয়েই হচ্ছে তিনি জয়লাভ করবেন, এবং এখানে মূলত লড়াইটা হবে বিজেপির সঙ্গে হচ্ছে জোটের লড়াইটা হবে। তৃণমূলকে আমরা অন্তত রায়গঞ্জ কেন্দ্রে আমরা খুব গুরুত্ব দিতে চাই না, কারণ তৃণমূলের পজিশনটা ভালো জায়গায় থাকবে না। ধন্যবাদ দাদা। আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে ক্যামেরায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন খোদ কিন্তু হচ্ছে পুলিশ সুপার, হ্যাঁ ঠিক আছে থাক না, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু খোদ এসপি রয়েছেন, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে যে বিজেপির প্রার্থী যিনি তিনি কিন্তু কিছুটা বাদানুবাদে জড়িয়েছেন। কি কারণ রয়েছে আমরা দেখার চেষ্টা করব, জুড়ে থাকুন। এটা কই ছাতাটা কোথায়? ছাতাটা যাবে।
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কাউন্টিং যে এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু কিছুটা জটলা তৈরি হয়েছে। সেখানে খোদ বিজেপির যিনি প্রার্থী রয়েছেন কার্তিক পাল, তিনি কিন্তু এই মুহূর্তে সেখানে যারা হচ্ছে আইসি এবং সেই সঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার রয়েছেন তাদের সঙ্গে সেই আধিকারিকদের সঙ্গে কথা বলছেন। আমরা অবশ্যই কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি সমস্ত রাজনৈতিক দলের যারা নেতৃস্থানীয় আছেন তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। পাশাপাশি আপনাদের যেটা দেখানোর চেষ্টা করব যে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। পাশাপাশি আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন 5 নম্বর রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে, সেখানে হচ্ছে কৃষ্ণ কল্যাণী। এবং আপনাদের জানিয়ে দিই তৃণমূল কংগ্রেসের যে শিবির সেই শিবির কিন্তু এখানে রয়েছে। সেই শিবিরে কিন্তু খোদ ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়ালাল আগরওয়াল তিনি এসে বসেছেন। ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল বিনেতা দাস সরকারের প্রতিনিধি শ্যামল সরকার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাস্টার ওমর ফারুক থেকে শুরু করে অন্যান্যরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবশ্যই তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি যিনি এখানে এই কাউন্টিং ভেন্যুতে অন্ততপক্ষে দায়িত্বশীল একজন হচ্ছে কর্মী হিসাবে তিনি কিন্তু সমস্ত কাউন্টিং এজেন্টদেরকে প্রবেশ করানোর জন্য এই মুহূর্তে তদারকিত রয়েছেন। আমরা কথা বলবো কি বলছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়ালাল আগরওয়াল। প্রথমত সুপ্রভাত। সকালে আপনাদের সুব্রত বিধত ছটা থেকে এখন ওয়েদারটা ভালো হয়ে গেছে। আমাদের যারা কাউন্টিং যারা এজেন্টসরা আছেন তারা সবাই ঢুকে গেছে এবং সবাই লাইনে আছে। ওয়েদারটা ভালো আছে। আশা করছি এখান থেকে আমরা রায়গঞ্জ লোকসভা সিটে ভালো ভোটে আমরা এখান থেকে জয়ী হব। গোটা পশ্চিমবাংলায় 42টা সিটের গণনা প্রায় একসঙ্গে শুরু হবে। তৃণমূল কংগ্রেস কতটা ভালো ফল করবে কি প্রত্যাশা করছেন? না, তৃণমূল কংগ্রেসের তো সংগঠন আছে, আর সংগঠন সবসময় ভালো ফল করে। গোটা 365 দিন তৃণমূল কংগ্রেসের লোক ছাড়া কেউ থাকে না মাঠে মানুষের পাশে। একমাত্র তৃণমূল কংগ্রেস আছে যে সবসময় মানুষের পাশে থাকে। বুথ স্তর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সংগঠন আছে, এই জন্য আমরা ভালো ফল করব। কয়েক দশক রাজনীতির সঙ্গে যুক্ত গোটা ভারতবর্ষের যদি পরিস্থিতি দেখেন, এই শেষ নির্বাচন যেখানে লোকসভার আসন 543, এরপরে এটা বেড়ে হয়তো 800 হয়ে যাবে, ডিলিমিটেশন হবে। কি দেখছেন, কিভাবে দেখছেন ইন্ডিয়া জোট সেক্ষেত্রে কতটা শক্ত সমর্থ হিসাবে হচ্ছে এগিয়ে আসতে পারে আজকে, কি মনে করছেন, অভিজ্ঞতা কি বলছে? ইন্ডিয়া জোটে ফল ভালো করবে। এখন ডিলিমিটেশন ব্যাপারটা তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ব্যাপারটা আছে যে প্রত্যেক 20 বছর পর হয়তো ডিলিমিটেশনটা হয়। সেই হিসাবে ডিলিমিটেশন হবে। ডিলিমিটেশন অল ইন্ডিয়া বেসিসেই হবে। সেখানে আমরাও ডিলিমিটেশনের আওতায় আমরাও নিশ্চয়ই পড়ব। তো যে ডিলিমিটেশন হোক বা যাই হোক, রাজনীতি করার উদ্দেশ্য একটাই থাকে যে মানুষের পাশে থাকা। সেটা আমাদের নেত্রী সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, এনারা একটা জিনিস আমাদেরকে সবসময় নির্দেশ দিয়ে থাকেন যে আপনারা মানুষের পাশে থাকবেন। যখনই যার যেটা মানুষের প্রয়োজন সে তার পাশে দাঁড়াবেন। সেটাই আমরা করে আসছি, করে যাচ্ছি, করব। এবছর একদম কাউন্টিংয়ের ক্ষেত্রে দেখা গেছে একাধিক প্রতিবন্ধকতা রয়েছে, রেস্ট্রিকশনস রয়েছে ইসিআইয়ের পক্ষ থেকে, শুধুমাত্র আই কার্ড এবং তার পাশাপাশি অবশ্যই যেগুলো ফর্মগুলো রয়েছে সেগুলো ছাড়া কিচ্ছু ভেতরে নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এমনকি পানীয় জল বা খাদ্য সেটা হচ্ছে কাউন্টিং এজেন্টরা গ্রহণ করতে পারবেন না যতক্ষণ না কাউন্টিং প্রক্রিয়া শেষ হয়। কি বলবেন? ইলেকশন ইসিআই এবার কিছু কড়াকড়ি করেছে, যে কড়াকড়িটা আমরা বিগত দিনে গণনার সময় আমরা পাইনি। যে সকাল 6টায় যে কাউন্টিংয়ে ঢুকবে তাকে সন্ধ্যা 4টা-5টা বাজবেই কাউন্টিং শেষ হতে হতে, না খেয়ে থাকবে। আমরা এটা যখন মিটিং হয়েছিল এখানে অল পার্টি মিটিংয়েও আমরা বলেছিলাম এই কমিশন একটা ব্রেক যদি দেওয়া যায়, বলে না এবার ইলেকশন কমিশনের গাইডলাইন আছে, কোনো ব্রেক হবে না। তো সেই হিসাবে ইলেকশন কমিশনের গাইডলাইন সবাইকে মেনে চলতে হবে। ভিতর থেকেই ওনারা বলেছেন যে আমরা যতটা সম্ভব হবে চা বিস্কিট দেব। তো সেই হিসাবে গণনাটা হবে, ব্রেক বলছে হবে না, কোনো ব্রেক হবে না। আর কাগজপত্র ইলেকশন কমিশনের তরফ থেকে কাগজপত্র যারা কাউন্টিং এজেন্ট আছে তাদেরকে পেপারস দেওয়া হবে, কলম দেওয়া হবে। তো সেই হিসাবে আমরাও প্রস্তুত হয়ে আসছি যে ভাই কাগজ রাখো, কলমও রাখো, যদি না যেতে দেয় তাহলে ওখান থেকে দিবে।
একদম আমরা পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা এই একদম বিধানসভায় যদি দেখি, সাম্প্রতিককালে পঞ্চায়েত ভোট শেষ হয়েছে, সর্বক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠ শাসক দল। সেক্ষেত্রে আপনি সেই শাসক দলটির জেলা সভাপতি, পিস মিটিং করা হয়েছে প্রশাসনের মানে একদম তদারকিতে। একজন অভিভাবক হিসাবে আপনাকে উত্তর দিনাজপুর মনে করে পোস্ট পোল ভায়োলেন্স বা পোস্ট রেজাল্ট ভায়োলেন্স একটা বড় বিষয়। অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রাউন্ড লেভেলে বা একদম গ্রাউন্ড জিরোতে যারা কাজ করেন তাদের মধ্যে সামান্য বচসা থেকে সেটা রাজনৈতিক হিংসায় পরিণত হয়ে যায়, কি বলবেন? না, কোনো আমাদের উত্তর দিনাজপুর জেলায় এটা দায়িত্ব নিয়ে বলতে পারি, কোথাও কোনো ভায়োলেন্স হবে না, প্রি পোল ভায়োলেন্স হয়নি, পোস্ট পোল ভায়োলেন্সও হবে না। থ্যাংক ইউ। আমরা আপনাদের বলছি, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখছেন, একদম কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে কিন্তু কাউন্টিং এজেন্টরা প্রবেশ করছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এন্ট্রি পয়েন্টে 5টি জায়গা থেকে কিন্তু এজেন্টরা প্রবেশ, 5টি পথ দিয়ে হচ্ছে এজেন্টরা প্রবেশ করতে পারলেও কিন্তু তাদের এক্সিট পয়েন্ট একটি রয়েছে। অবশ্যই হচ্ছে উইমেন ফ্রিস্কিং পয়েন্ট বা লেডি ফ্রিস্কিং পয়েন্ট যেমন রয়েছে, তার পাশাপাশি মেডিকেল টিম এবং অবশ্যই কাউন্টিং হচ্ছে অবজারভার যিনি রয়েছেন তার কিন্তু বসার জায়গা রয়েছে। কাউন্টিং এজেন্টদের প্রথমবার এখানে তাদের হচ্ছে একদম তাদের যে আইডেন্টিটি সেটাকে নিশ্চিত করার পরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এরপর যে জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করব, এখনও কিন্তু কিছুটা জটলা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিগনেচার সংক্রান্ত করে ভেরিফিকেশন তথ্য নিয়ে কিন্তু কোনো একটা ঝামেলা হয়েছিল, আমরা আপনাদের জানার চেষ্টা করব। প্রচুর পরিমাণে প্রশাসনের গাড়ি কিন্তু রয়েছে, আমরা আসছি খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই। এবং ভেতরে অর্থাৎ ঠিক কাউন্টিং সেন্টারের ভেতরে কি পরিস্থিতি রয়েছে, সেখানে কিভাবে হচ্ছে সেকেন্ড বলে সেভাবে কিভাবে হচ্ছে চেকিং করা হচ্ছে, সেটা ভেতরে প্রবেশ করার পর এই মুহূর্তে ভিড় উপেক্ষা করে আমরা ভেতরে যেতে পারছি না। স্বাভাবিকভাবেই একদম যে মিডিয়া সেল রয়েছে সেখানে এবং দ্বিতীয় নিরাপত্তার যে বলয় রয়েছে বা তৃতীয় নিরাপত্তার বলয় তার ভেতরে প্রবেশ করলে আমরা অবশ্যই আমার সহপ্রতিনিধি অ্যাসিস্ট্যান্ট চিফ রিপোর্টার হচ্ছে নিউজ টুডে ইন্ডিয়া রাজ সাহানি, দীপ্ত বিশ্বাস, শ্রমিক লস্কর থেকে শুরু করে পুরো এন্টায়ার টিম এবং নিউজ টুডে ইন্ডিয়ার পুরো ব্যুরো টিম কিন্তু থাকবে।